ডিব্রুগড় এয়ারপোর্টের আনুষ্ঠানিক নাম হচ্ছে ভূপেন হাজারিকা বিমানবন্দর। এটা অবস্থিত হচ্ছে প্রায় শহর থেকে 15 কিলোমিটার দূরে মোহনবাড়ি বলে একটি জায়গায়। আর এই এয়ারপোর্টের সঙ্গে দিল্লি, কলকাতা, গুয়াহাটি এই শহরগুলির প্রত্যেক দিন যোগাযোগ আছে। এই এয়ারপোর্ট প্রায় 500 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন। আধুনিক টার্মিনাল 2009 সালে চালু হয়েছে এবং সি টাইপ বিমান পরিচালনায় সক্ষম রানওয়ে। আর এর রানওয়ের মাপ হচ্ছে 2291 মিটার এবং উন্নত আধুনিক আলোর ব্যবস্থাও এই এয়ারপোর্টে আছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার পরে কিছুটা দূরে প্রধান সড়কের ওপরে আমরা এখন ব্রেকফাস্টের জন্য জমায়েত হয়েছি। এর অবস্থান খুবই সুন্দর জায়গায় এবং খাওয়া দাওয়ার পরিমাণও এবং পরিকাঠামো, দাম সবই বেশ রিজনেবল এবং ভালো। ভোজনালয় হচ্ছে এর নাম, আপনারা দেখতেই পাচ্ছেন এয়ারপোর্ট থেকে বেরিয়ে রাস্তার একদম পাশে। ব্রেকফাস্ট শেষ করে এখন আমরা অরুণাচল প্রদেশের দিকে এগোচ্ছি। পথে অত্যন্ত বিখ্যাত সেতু, ডক্টর ভূপেন হাজারিকা সেতু বা ধোলা সাদিয়া সেতু এই নামেও পরিচিত, তার উপর দিয়ে আমরা যাব। যথাসময়ে আমরা সেই সেতু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখন আমরা পূর্বের বর্ণনা অনুযায়ী ভূপেন হাজারিকা সেতু বা ধোলা সাদিয়া সেতু সেখানে প্রবেশ করছি। এটি ভারতের একটি বিম সেতু যা উত্তর পূর্ব রাজ্য আসাম এবং অরুণাচল প্রদেশকে সংযুক্ত করেছে। সেতুটি ব্রহ্মপুত্র নদীর একটি প্রধান উপনদী লোহিত নদীর ওপর দিয়ে দক্ষিণে তিনসুকিয়া জেলার ধোলা গ্রাম থেকে উত্তরে সাদিয়া পর্যন্ত বিস্তৃত। সেই কারণেই এই সেতুর মূল নাম হচ্ছে ভূপেন হাজারিকা সেতু। আর এই ফ্রম এবং টু অনুযায়ী এটা ধোলা সাদিয়া সেতু নামেও পরিচিত। এখানে এই সেতুটি উত্তর আসাম এবং পূর্ব অরুণাচলের মধ্যে প্রথম স্থায়ী সড়ক সংযোগ। 9.15 কিলোমিটার বা 5.69 মাইল দৈর্ঘ্যের এই সেতুটি ভারতের জলের ওপর নির্মিত দীর্ঘতম সেতু। এর একটি ইতিহাসও আছে। এই চীনা সেনাবাহিনীর পূর্বে অনুপ্রবেশের পরে
ভারতের প্রতিরক্ষা সরঞ্জামগুলির দ্রুত চলাচলের কথা মাথায় রেখে এই ধোলা সাদিয়া সেতুটি ভারতীয় সেনাবাহিনীর অর্জুন এবং T-72 প্রধান যুদ্ধ ট্যাঙ্কের মতো, যাদের ওজন প্রায় 60 টন বা 1,30,000 পাউন্ড, সেই ওজনের ট্যাঙ্ক বহনের উপযোগী করে এই সেতুর নকশা করা হয়েছে। তাহলে আপনারা সহজেই বুঝতে পারছেন কত উন্নত প্রযুক্তি অনুযায়ী এবং কত শক্তপোক্তভাবে এই সেতু নির্মাণ করা হয়েছে, যে এর উপর দিয়ে সেনাবাহিনীর অর্জুন ট্যাঙ্ক প্রায় 60 টনের মতো অনায়াসে চলাচল করতে পারবে। চীন ভারত যুদ্ধের পর থেকে চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অরুণাচল প্রদেশের ওপরে ভারতের দাবিকে রাজনৈতিক এবং সামরিকভাবে বরাবর চ্যালেঞ্জ করে আসছে। সেই কারণেই এই সেতুর গুরুত্ব আরো বেড়ে গেছে এবং এটা একটা টেকনিক্যাল প্রপার্টি আমাদের হয়ে গেছে। 2003 সালের আগস্ট মাসে প্রকল্পটির একটি সম্ভাব্যতামূলক সমীক্ষা শুরু হয়। 2009 সালের জানুয়ারিতে অরুণাচল প্রদেশ সড়ক এবং মহাসড়কের প্যাকেজের অংশ হিসাবে ভারত সরকারের অর্থায়নে সেতুটি নির্মাণের অনুমোদন দেওয়া হয়। আর নবযুগা ইঞ্জিনিয়ারিং কোম্পানির সাথে একটি সরকারি বেসরকারি অংশীদারিত্ব হিসাবে 2011 সালের নভেম্বরে এর নির্মাণ কার্য শুরু হয় এবং 2015 সালে সেটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নির্মাণ কার্যে বিলম্ব এবং ব্যয় বৃদ্ধির কারণে সেতুটির কাজ শেষ হওয়ার তারিখ পিছিয়ে 2017 সাল অবধি করা হয়। এর ব্যয় ছিল প্রায় 1000 কোটি টাকা, যা 2020 সালের হিসাবে 12 বিলিয়ন বা 156 মার্কিন ডলারের সমতুল্য। এর নির্মাণ কাজ শেষ হতে প্রায় 5 বছরেরও বেশি সময় লেগেছিল এবং এটি মুম্বাইয়ের বান্দ্রা ওয়ারলি সি লিঙ্ক, খুব বিখ্যাত সেতু, যেটা 3.55 কিলোমিটার বা 2.21 মাইল, তাকেও ছাড়িয়ে গেছে এবং এটি এখন ভারতের দীর্ঘতম সেতু। 2017 সালের 26শে মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি এই সেতুটির উদ্বোধন করেছিলেন। এবং আগেই বলেছি, আসামের অত্যন্ত বিখ্যাত এবং সম্মানীয় শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা ভূপেন হাজারিকার নামেই এই সেতুর নামকরণ করা হয়েছে।
আসাম এবং অরুণাচলের বর্ডার। এখন আমরা এই বর্ডার থেকে আইএলপি বা ইনার লাইন পারমিট টেম্পোরারি বেসিসে কালেক্ট করে অরুণাচলে প্রবেশ করব। আপনারা সকলেই জানেন যে অরুণাচলে প্রবেশ করতে গেলে আইএলপি মাস্ট, ইনার লাইন পারমিট। তো সেটা আমরা এখান থেকে সংগ্রহ করে এরপরে রোয়িং এর দিকে এগিয়ে যাব। फिर होटल में जाएंगे, लंच वहाँ रेडी है, लंच कर लेंगे। এই হচ্ছে রোয়িং এর যাত্রী নিবাস। এই রোয়িং অরুণাচল প্রদেশের লোয়ার দিবাং ভ্যালি, নিম্ন দিবাং উপত্যকার একটি মনোরম শহর। এটি উত্তর পূর্ব ভারতের প্রকৃতি, ইতিহাস এবং অ্যাডভেঞ্চার পর্যটনের কেন্দ্রস্থল হিসাবেই পরিচিত। মিশমি উপজাতি সংস্কৃতি এখানে খুব বিখ্যাত। তুষারাবৃত মায়োদিয়া পাস বা মায়োদিয়া গিরিপথ এবং ভীষ্মক নগর প্রত্নতাত্ত্বিক স্থানের জন্য পরিচিত এই শহর। নদী, উদ্ভিদ ও প্রাণী জগতে সমৃদ্ধ একটা শান্তিময় অবকাশ যাপনের জন্য এই রোয়িং কিন্তু অরুণাচল প্রদেশের পর্যটন মানচিত্রে বেশ উল্লেখযোগ্য স্থান দখল করেছে। এই রোয়িং এর মূল আকর্ষণ এবং পর্যটন কেন্দ্র মায়োদিয়া গিরিপথ, 56 কিলোমিটার দূরে এখান থেকে।
এরপরে আনিনি যাওয়ার পথে আমরা এই গিরিপথ পেরিয়েছিলাম। এই মায়োদিয়া গিরিপথ শীতকালীন তুষারপাতের জন্য পরিচিত। প্রায় 2655 মিটার উচ্চতায় এই মায়োদিয়া গিরিপথ অবস্থিত। আর রোয়িং থেকে শুরু করে মায়োদিয়া পাস যাওয়ার পথটি মেহাও বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে পড়ে। কিছুদিন আগে এখানে এক পুলিশ কর্মচারীকে বাঘ মেরে দিয়েছে রাস্তাতেই, আমরা দেখেছি, সেখানে হোর্ডিং লাগানো আছে। তারপর থেকে এই রাস্তায় বাইক চলাচল কিন্তু প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। রোয়িং পেরিয়ে আর পাহাড়ি রাস্তায় বাইক যাবে না। এই মেহাও বন্যপ্রাণী অভয়ারণ্য, যেখান থেকে বাঘ বেরিয়ে এই কীর্তি করেছে, একটি হ্রদ আছে। বুনো হাঁস সহ বিরল প্রজাতির প্রাণীদের একটা নির্মল আবাসস্থল এটি। ঘন সবুজ অরণ্য, সেটাও আপনারা দেখতে পাবেন। রোয়িং থেকে স্যালি লেক যাওয়া যায় 3 কিলোমিটার। শান্ত অরণ্য পরিবেশে অবস্থিত একটি প্রাকৃতিক হ্রদ, পিকনিকের জন্য একদম আদর্শ। ভীষ্মকনগর দুর্গ 30 কিলোমিটার দূরে যেতে হবে, আমরা যাইনি। আগ্রহীরা যারা এখানে থাকবেন দিন দুয়েক সময় হাতে নিয়ে, তারা যেতেই পারেন। এটি 12 শতকের একটি প্রত্নতাত্ত্বিক স্থান। নেহেরু বন উদ্যান পার্ক এটিও আছে। এটি উদ্ভিদ উদ্যান, অর্কিড এবং নদীর দৃশ্য সমৃদ্ধ পার্ক। উপজাতীয় সংস্কৃতি যেমন ইদু মিসমি সম্প্রদায়ের সংস্কৃতি, এদের কালারফুল ড্রেস, বর্ণিল পোশাক এবং ঐতিহ্যবাহী শিল্পকলার অভিজ্ঞতাও যে কেউ এখানে লাভ করতে পারেন। এই রোয়িং পৌঁছবেন হচ্ছে আসামের তিনসুকিয়ার সাথে ধোলা সাদিয়া সেতু, যেটা ডক্টর ভূপেন হাজারিকা সেতু, আমি আগেই বলেছি, এর মাধ্যমে সংযুক্ত। আর সহজেই এটিকে ব্যবহার করে আমরা রোয়িং আসতেই পারি। অথবা তেজু চৌখাম নামসাই রুট যেটি আছে, আগে যে রাস্তা দিয়ে এখানে আসা হতো, এই ভূপেন হাজারিকা সেতু প্রায় অরুণাচল এবং আসামের মধ্যে 5 ঘন্টার গাড়ির যাতায়াত পথ কমিয়ে দিয়েছে। তো সেই রুটের মাধ্যমে আসতে পারেন। আর বাই এয়ার এলে নিকটতম বিমানবন্দর 120 কিলোমিটার দূরে ডিব্রুগড়, যেখান থেকে আমরা আজকে এসেছি। আর রেলপথ হচ্ছে প্রধান রেল স্টেশন নিকটতম আসামের তিনসুকিয়া। ভ্রমণের সেরা সময় হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল, শীত ও বসন্তের শুরুতে। আমরা একটু পরে এসেছি মে মাসে, তাও আমরা মনোরম আবহাওয়া এবং পাহাড়ের স্পষ্ট দৃশ্য দেখতে পেয়েছি, আপনারাও পাচ্ছেন। তো এই সময়ের মধ্যে এখানে অনায়াসে আসা যায়। আর অনুমতিপত্র বা ইনার লাইন পারমিট, আগেই বলেছি, অরুণাচল প্রদেশে প্রবেশ করার জন্য ভারতীয় পর্যটকদের ইনার লাইন পারমিট এবং বিদেশি পর্যটকদের সংরক্ষিত এলাকার পারমিট PAP এটি প্রয়োজন। এখান থেকে ট্রেক রুটও আছে, বার্ড ওয়াচিং সেন্টার আছে এবং আদিবাসী ইতিহাস অধ্যয়নের জন্য জায়গা তো আছেই। এইসব মিলিয়ে মিশিয়ে রোয়িং একটি চমৎকার জায়গা।
হ্যাঁ এখনো প্রচুর ভিডিও হয় একদম বারে বারে মোর মন জাগে প্রিয় জানো আজি মরমর দম কম পাওয়া যায় এই হলো রোয়িংয়ের আমাদের থাকার জায়গা বা যাত্রীনিবাস। সরকারি মানে সরকারের দ্বারা পরিচালিত। 6টি ডাবল বেড কটেজ আছে, 101 থেকে 106। তো 12 জন এখানে অনায়াসেই থাকতে পারেন। আর তা বাদ দিয়েও পেছন দিকে বিলাসবহুল আরো কটেজ আছে, আরো বেশ কিছু কটেজ তৈরি হচ্ছে। মানে রোয়িংয়ে থাকার জায়গা হিসাবে বাজার এরিয়াতে হয়তো কিছু হোটেল তো আছেই, থাকাই স্বাভাবিক, কিন্তু শহর থেকে একটু দূরে এই সরকারি যাত্রীনিবাস কিন্তু মানে অত্যন্ত মনোরম পরিবেশে এবং খুব সুন্দরভাবে মেনটেন করা একটি চমৎকার থাকার জায়গা পর্যটকদের জন্য। চকু আঁকি দিম কজলা ৰাতি দুগালে পানী দিম সপোন মিঠা চুমা নাথাকিব একো মাজত তুমি গোৱা গীতৰ সুৰতো বাৰে বাৰে মোৰ মন জাগে
সকলো পাহৰি তোমাৰ কাষত আছো জোনাকী হিয়াৰ প্ৰীতি ডিউটি কটা আছে? ঠিক আছে, তুমি গোৱা গীতৰ তো তার মানে 150টা 222 বিক্রি হয়ে গেছে। এখন কত? তাহলে আরেকবার বলো তো, 150 একটা আছে, 150 দুটো আছে, তাই তো? মৰমৰ মোৰ পাহে তাহলে 4টে আছে তো। বিক্রিটা কত এখন? রোয়িংয়ে এক রাত কাটিয়ে মানে প্রথম রাত আমরা এখন মায়োদিয়া পাস ক্রস করে আনিনির দিকে যাচ্ছি। তো এই মায়োদিয়া পাস সম্পর্কে আমি আগেও বলেছি, এই অরুণাচল প্রদেশের নিম্ন দিবাং উপত্যকায় অবস্থিত মায়োদিয়া পাস হচ্ছে 2655 মিটার বা 8711 ফিট উঁচু একটি পার্বত্য গিরিপথ, যেটা নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ভারী তুষারপাতের জন্য একটা প্রধান শীতকালীন গন্তব্যস্থল হিসেবে পরিচিত। অনেক সময় তুষারপাতের জন্য পাস বন্ধও থাকে, তবে ভারতীয় সেনাবাহিনীর লোকজন সেখানে আছেন, তারা একটি ক্যান্টিন চালান, সেটাও আপনাদেরকে দেখাবো। তো তারা যুদ্ধকালীন জরুরি অবস্থার ভিত্তিতে সে বরফ পরিষ্কার করে দেন, না হলে আনিনির দিকটা পুরোপুরি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সেখানে চীন বর্ডারও আছে। তো যাই হোক, এই মায়োদিয়া পাস হচ্ছে রোয়িং থেকে 56 কিলোমিটার দূরে এবং এখান থেকে কিন্তু পূর্ব হিমালয়ের ঘন জীব বৈচিত্র্য সমৃদ্ধ অরণ্যের মনোমুগ্ধকর দৃশ্য খুব ভালো দেখা যায়। এই মায়োদিয়া পাস হচ্ছে, আগেই বলেছি, রোয়িং থেকে প্রায় 56 কিলোমিটার দূরে, যেটা লোয়ার দিবাং উপত্যকাকে আনিনি দিবাং উপত্যকার সঙ্গে সংযুক্ত করে। তুষারপাত হচ্ছে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সর্বোচ্চ তুষারপাত হয় এবং সেটা নভেম্বর মাস থেকে শুরু হয়ে যায়। তো ভ্রমণের সেরা সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ। এখনই আমরা যে প্রাণীটিকে দেখলাম তার নাম হচ্ছে মিথুন। এটি অরুণাচল প্রদেশের জাতীয় পশু। তবে এটা আগে ছিল, আমরা পরে তথ্য আহরণ করে জেনেছি, এখন হচ্ছে হুলক, কিন্তু আগে এই মিথুন অরুণাচলের জাতীয় পশু ছিল। তো যাই হোক, ভ্রমণের সেরা সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ, আর পরিষ্কার দৃশ্য দেখার জন্য অক্টোবর থেকে নভেম্বর। আমরা মে মাসে এসেছি, বৃষ্টি পড়েছে এবং মেঘের জন্য পুরো জায়গা কিন্তু বেশ মানে দৃশ্যমানতা বেশ কম, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। আর নিকটতম বিমানবন্দর আমি আগেই বলেছি ডিব্রুগড়, আর রেল স্টেশন হচ্ছে তিনসুকিয়া। পর্যটকদের তো ইনার লাইন পারমিট লাগবেই অরুণাচলে আসতে, আর বিদেশি নাগরিকদের সংরক্ষিত এলাকা পারমিট পিএপি লাগবেই। আর এর মায়োদিয়া পাসে আসার রাস্তা হচ্ছে একটা খাড়া আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। বছরের অনেক সময়তেই বরফে ঢাকা থাকে, গাড়ি চালানো বেশ কঠিন। যদিও বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন আগেই বলেছি আমি, যেটা পরিষ্কার করে রাখে। থাকার ব্যবস্থা হচ্ছে, এখানে কেউ থাকে না, তবে ওই হনলি বলে একটি জায়গা আছে, 65 বলে একটি জায়গা আছে, এইসব জায়গাতে থাকা যায়। এখানে পাখি পর্যবেক্ষণ, প্রকৃতি তো দেখতে পাওয়াই যায়,
মিশমি টাকিন এবং রেড পান্ডার মতো বিরল প্রজাতির প্রাণীও দেখতে পাওয়া যায়। পূর্ব হিমালয় এবং দেহিং পাটকাই পর্বত শ্রেণীর মনোরম দৃশ্য সেটাও দেখা যায়। এবার একটা জিনিস জানিয়ে রাখি, নামের উৎপত্তি। এই মায়োদিয়া শব্দটি হচ্ছে মানে নামটি ইদু মিশমি শব্দ। মায়ু মানে হচ্ছে পর্বত এবং দিয়া মানে হচ্ছে শিখর, এইখান থেকে এসেছে, যার অর্থ হচ্ছে মায়ু পর্বতের শিখর। সেটি হচ্ছে মায়োদিয়া পাস। কানে কানে আজ সেই কথা মনে মনে আজ কি কথা বহুদিন ধরে ভাবুতি থাকা নুপুয়া বহু ব্যথা এধার রাতির জোনাকি তুমি মোর জীবন ছবি মনৰ হেঁপাহ তুমি বহু ৰহনা কি নীৰৱে মোৰ কাষত আছা শুনা শুনা কানে কানে আজি সেই কথা মনে মনে আজ কি কথা বহুদিন ধরে ভাবুতি থাকা নুপুয়া বহু ব্যথা এধার রাতির জোনাকি তুমি মোর জীবন ছবি মনৰ হেঁপাহ তুমি বহু ৰহনা কি নীৰৱে মোৰ কাষত আছা
মায়োদিয়া পাসের পর থেকেই বেশ খারাপ রাস্তা শুরু হয়েছে, সেটা আপনারা এতক্ষণ ভিডিওতে দেখলেনও। তো রাস্তার মাঝখানে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম, পাহাড় থেকে বড় বোল্ডার পড়ে রাস্তা তো বন্ধ হয়েইছে, তার পাশ দিয়ে আলাদা করে যাওয়ার একটা রাস্তা তৈরি করা হয়েছে। সেই বিশাল পাথরের অভিঘাতে একটা পুরো ব্রিজ কিরকম ভাবে কোলাপস করে ভেঙে তুবড়ে গিয়ে নেমে যেতে পারে, সেটা এই রাস্তায় না এলে আমরা বুঝতে পারতাম না। আপনাদেরকেও দেখাবো, খুবই রিস্কি। এই যে আমরা যাচ্ছি, এই সময় হয়তো পাথর নেমে আসতে পারে। ইনফ্যাক্ট সেটা পরে একবার হয়েওছে, সেটা আমরা প্রাণে বেঁচে গেছি। তো অফবিট এলাকায় আসতে গেলে এই ধরনের অ্যাডভেঞ্চার হবে, এই মানসিকতা নিয়ে আসতে হবে। রোড ব্লক দেখতেই পাচ্ছেন কিরকম ভয়ঙ্কর অবস্থা, রাস্তার অবস্থা ততোধিক খারাপ। কাজেই অফবিট আসতে গেলে সেই মানসিক প্রস্তুতি নিয়ে আসতে হবে যে এখানে যখন যে কোনো কিছু হতে পারে, আটকে যাওয়া হতে পারে বা বিপদ আপদ হতে পারে, অনেক কিছুই বড়সড় হতে পারে। সেটা মেনে নিয়েই আপনাকে কিন্তু এই অফবিট অরুণাচলে আসতে হবে। এই মানসিক প্রস্তুতি না থাকলে, স্রেফ ট্যুরিস্ট হিসাবে এলে বা প্রাকৃতিক সৌন্দর্য দেখব এই হিসাবে এলে বিপদ হতেই পারে, এটা জানিয়ে রাখা ভালো। বিশেষ করে রাস্তার অবস্থা খুবই খারাপ। এখনো আমার ধারণা এই রাস্তা পুরোপুরি ভালো হতে আরো 2-5 বছর লাগবে। কাজে এখানে যারা আসবেন তারা কষ্ট করার মানসিকতা নিয়ে আসবেন, এটাই আমার অনুরোধ বলতে পারেন। আজি দে